চলো আজ ইংরেজি নিয়ে একটু কথা বলি। আমাদের হাতে না একটা ইন্টারেস্টিং জিনিস এসছে, বর্তমানকাল সহজ কথোপকথন থেকে কিছু অংশ। ও আচ্ছা। হ্যাঁ, এটা দেখাচ্ছে যে রোজকার সাধারণ জীবন নিয়ে ইংরেজিতে কথা বলা মানে কতটা সহজ হতে পারে। এর আসল ব্যাপারটা কি সেটাই একটু বোঝার চেষ্টা করি আজকে। এই যেমন ধরো প্রতিদিন ঘুম থেকে ওঠা বা ধরো চা খাওয়া, এইসব আর কি। ঠিক। আর এই যে সহজ ব্যাপারটা বলছো, এটাই কিন্তু এর আসল মজা। প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স বা যাকে আমরা সাধারণ বর্তমানকাল বলি, এটা ইংরেজির একেবারে যেন গোড়ার একটা কাঠামো। একদম বেসিক, তাই না? একদম। এটা আমাদের রোজকার যে রুটিন বা অভ্যাসগুলো, সেগুলো বলার জন্য একটা ভিত্তি তৈরি করে দেয়। যারা একটু তাড়াতাড়ি ইংরেজি শিখতে চায়, তাদের জন্য এই প্যাটার্নটা বোঝাটা খুব জরুরি। হ্যাঁ, যেমন ওই কনভারসেশনটা শুরুতেই ছিল, আই ওয়েক আপ অ্যাট 7 AM, মানে আমি সকাল 7টায় উঠি। খুব সাধারণ রোজকার ঘটনা। হ্যাঁ, খুবই সাধারণ। আদার তার ঠিক পরেই আছে, শি ড্রিঙ্কস টি এভরি মর্নিং। সে প্রতিদিন সকালে চা খায়। এখানে কিন্তু একটা ছোট্ট জিনিস চোখে পড়ল। কি বলতো? ওই যে ড্রিঙ্কের সাথে একটা এস যোগ হলো, ড্রিঙ্কস। হ্যাঁ, এখানেই তো আসল পয়েন্টটা। এই যে এস বা কখনো ইএস যোগ হয়, এই নিয়মটাই দেখায় যে ইংরেজিতে সাবজেক্ট বা কর্তা কিভাবে ভার্ব বা ক্রিয়াপদকে পাল্টে দেয় একটু। আচ্ছা। যখন কর্তা হয় থার্ড পারসন সিঙ্গুলার, মানে হি, শি, ইট, বা ধরো কোনো একজন ব্যক্তি বা একটা বস্তুর নাম, তখন ভার্বটার সাথে এই ছোট্ট পরিবর্তনটা আসে। এটা আসলে বোঝায় যে কাজটা নিয়মিত ঘটে। ওহ, বুঝেছি। তার মানে কর্তা বদলালে ভার্বের রূপটাও একটু সামান্য বদলে যাচ্ছে যখন আমরা নিয়মিত কাজের কথা বলছি। ঠিক তাই। ওই যেমন আরও উদাহরণ ছিল না, উই গো টু স্কুল বাই বাস, মানে আমরা বাসে স্কুলে যাই। হ্যাঁ। বা দে প্লে ইন দি আফটারনুন, মানে তারা বিকেলে খেলাধুলা করে। এগুলোর ক্ষেত্রে তো আবার গো বা প্লের সাথে কিছু যোগ হয়নি। ঠিক ধরেছ, কারণ উই বা দে এরা ফার্স্ট বা থার্ড পারসন হলেও তো প্লুরাল, মানে বহুবচন। হ্যাঁ হ্যাঁ। তাই ভার্বের যে মূল রূপটা সেটাই বসে গেছে। এমনকি আই মানে আমি, বা ইউ মানে তুমি বা তোমরা, এদের ক্ষেত্রেও ভার্বটা একই রকম থাকে। যেমন তুমি বললে আই ইট রাইস, আমি ভাত খাই। এই টেন্সটার আসল সৌন্দর্যটাই হলো এর সরলতা। কর্তা অনুযায়ী শুধু একটাই ছোট্ট নিয়ম, মানে ওই এস এর ব্যাপারটা মনে রাখতে হয়। তার মানে মূল খেলাটা হলো সাবজেক্টটাকে সেদিকে খেয়াল রাখা। যদি হি, শি, ইট বা কোনো একটা নাম হয়, যেমন ধরো রিনা বা দ্য ডগ, তাহলে ভার্বের শেষে এস বা ইএস বসবে। যেমন হি প্লেজ ফুটবল এভরিডে, সে রোজ ফুটবল খেলে। একদম। আর যদি আই, উই, ইউ, দে বা একাধিক নাম হয়, ধরো রিনা অ্যান্ড মিনা, রাইট, তাহলে ভার্ব যেমন আছে তেমনই থাকবে, কোনো চেঞ্জ হবে না। একেবারে ঠিক। আর মজার ব্যাপার হলো, এই একই নিয়ম কিন্তু হেল্পিং ভার্ব বা সাহায্যকারী ক্রিয়ার ক্ষেত্রেও খাটে। যেমন ধরো ডু আর ডাজের ব্যবহারটা। ও হ্যাঁ হ্যাঁ, ওটাও তো ছিল কনভারসেশনে। আই ডু মাই হোমওয়ার্ক অ্যাট নাইট, আমি রাতে হোমওয়ার্ক করি। এখানে আই এর সাথে ডু বসেছে। ঠিক। কিন্তু কর্তা যদি হি হয়, তখন বাক্যটা কি ছিল? তখন ছিল হি ডাজ হিজ হোমওয়ার্ক কেয়ারফুলি, সে মনোযোগ দিয়ে হোমওয়ার্ক করে। দেখলে সেই একই থার্ড পারসন সিঙ্গুলার নিয়মটা, হি এর জন্য ডুটা পাল্টে ডাজ হয়ে গেল। আচ্ছা আচ্ছা। আর এটা শুধু কাজটা করা বা না করা বোঝাতেই নয়, প্রশ্ন তৈরি করতে বা নেগেটিভ বাক্য বানাতেও কিন্তু এই ডু আর ডাজের ভূমিকাটা খুব গুরুত্বপূর্ণ। বুঝেছি। তাহলে এই প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, এটা আসলে আমাদের রোজকার জীবনের কথা বলার জন্য একটা বেশ সহজ ফর্মুলা, তাই না? একদম তাই। যা আমরা রেগুলার করি, যা আমাদের হ্যাবিট বা যা চিরন্তন সত্য, সেগুলো এই কাঠামোয় খুব সহজেই বলে ফেলা যায়। শুধু এই কর্তা অনুযায়ী ভার্বের শেষে এস বা ইএস বসবে কি বসবে না সেটা মনে রাখতে হবে। একেবারে। এই টেন্সটা আমাদের প্রতিদিনের কথাবার্তার ভিত গড়ে দেয়। যেমন ওই কথোপকথনটার শেষে খুব সুন্দর একটা লাইন ছিল না? কোনটা? আই লার্ন ইংলিশ এভরিডে, মানে আমি প্রতিদিন ইংরেজি শিখি। এটা কিন্তু এই টেন্সের ব্যবহারের একটা দারুণ সারসংক্ষেপ। ঠিক ঠিক, শেখার ইচ্ছাটা প্রকাশ করছে। হ্যাঁ, আর এখান থেকে কিন্তু একটা ইন্টারেস্টিং প্রশ্ন মাথায় আসে। এই যে সহজ কাঠামোটা আমরা দেখলাম, এটা ব্যবহার করে আমরা আমাদের চারপাশের আর কোন কোন নিয়মিত ঘটনা বা অভ্যাসকে আরও সহজভাবে বা স্পষ্টভাবে বলতে পারি, সেটা কিন্তু একটু ভেবে দেখার মতো বিষয়।